27 সেপ্টেম্বর 2024 নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলির অধিবেশন চলছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন বক্তব্য দিতে ওঠেন, তখন বহু দেশের কূটনীতিবিদরা প্রতিবাদ হিসেবে সভাকক্ষ ত্যাগ করেন। বার্তাটি ছিল স্পষ্ট: গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক অসন্তুষ্টি। কিন্তু প্রশ্ন হলো, সেই প্রতিবাদের বাস্তব প্রভাব কতটা পড়েছিল? এত কিছুর পরেও সংঘাত থামেনি, বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। গাজার পাশাপাশি ইয়েমেনেও ইসরায়েল হামলা চালায়। গাজায় প্রায় 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন, আর মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য সহ একাধিক দেশ বারবার সতর্ক করছে যে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। সেই আশঙ্কারই বড় একটি উদাহরণ দেখা যায় 1 অক্টোবর 2024-এ, যখন ইরান প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। এরপর 2 অক্টোবরের বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল ইরানের বিরুদ্ধে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। এত আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক সমালোচনা এবং সতর্ক বার্তার পরেও ইসরায়েল কেন তাদের সামরিক অভিযান চালিয়ে যেতে পেরেছে? বন্ধুরা, এর পেছনে কি শুধু নিজস্ব নিরাপত্তা নীতি কাজ করছে, নাকি শক্তিশালী মিত্রদের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন বড় ভূমিকা রাখছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে গল্পে ডুব দেওয়া যায়। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এতটাই পুরনো যে যখন ইসরায়েল বা ফিলিস্তিন নামের আজকের রাষ্ট্রগুলোর অস্তিত্বই ছিল না, তখন থেকেই এই বিরোধের শিকড় গড়ে উঠতে শুরু করে। কিন্তু 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল লাগাতার বিমান হামলা ও গোলা বর্ষণ শুরু করে। এই সংঘাত এখনো চলছে এবং নানা সময়ে যুদ্ধবিরতির পরেও তা আবার লঙ্ঘিত হয়েছে। এই সংঘাত, যুদ্ধ ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়েই ফিলিস্তিনিদের বসবাসের এলাকা ক্রমেই সংকুচিত হচ্ছে। আজ তাদের একটি বড় অংশ গাজা স্ট্রিপ নামে পরিচিত একটি ছোট ভূখণ্ডে সীমাবদ্ধ। মাত্র 360 বর্গ কিলোমিটার আয়তনের এই এলাকা এখন পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখান থেকে বের হওয়া যেমন কঠিন, তেমনি বাইরের মানুষের প্রবেশও এখানে কঠোরভাবে নিয়ন্ত্রিত। একদিকে ভূমধ্যসাগর, অন্যদিকে মিশর, আর বাকি দুদিকে ইসরায়েল দ্বারা বেষ্টিত। খাদ্য, ঔষধ, জ্বালানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যই সীমান্ত দিয়ে প্রবেশ করে, তাও শুধু তখন যখন ইসরায়েল চায়। এই কঠোর অবরোধ ও চলাচলের সীমাবদ্ধতার কারণেই জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা, মানবাধিকার সংস্থা এবং বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক গাজা স্ট্রিপকে বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার প্রিজন বলে আখ্যায়িত করেছেন। গাজা এই মুহূর্তে হামাসের কন্ট্রোলে আছে, যা একটি মিলিটেন্ট উইং। 2023 সালের 7 অক্টোবর যখন হামাস ইসরায়েলের ওপর হাজার হাজার রকেট ফায়ার করলো, তার জবাবে ইসরায়েল যে পাল্টা অভিযান শুরু করেছে তা এখনো চলছে। আর সবচেয়ে বেশি ক্ষতি গাজার লোকাল পপুলেশনে হচ্ছে, যারা না চাইতেও এই যুদ্ধের অংশ হয়ে পড়েছে। এই যুদ্ধে প্রায় 73,000-এরও বেশি মানুষ মারা গিয়েছেন, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং আহতের সংখ্যা এত যে গোনাও মুশকিল। গাজা, যেটি একসময় শহর ছিল, এখন সেই গাজাকে দেখলে শুধু লক্ষ লক্ষ টন ধ্বংসস্তূপের স্তূপ মনে হয়। ইসরায়েলের বক্তব্য ছিল, এই সব তারা হামাসের মিলিটেন্ট উইংকে খতম করার জন্য করেছে এবং ভবিষ্যতেও করতে থাকবে। কিন্তু সাধারণ চিন্তায় এই কথা ডাইজেস্ট করা কঠিন, কারণ এই হামলায় প্রায় 73,000 মানুষ মারা গিয়েছেন, যাদের মাঝে হাজার হাজার শিশুও আছে, যা কোনো মানবিক মানুষের পক্ষে একসেপ্ট করা বা দেখা খুব কষ্টকর। বন্ধুরা, এখন ভাবার বিষয় হলো, এই শিশুরাও কি হামাসের অংশ? আর ইসরায়েলের এই বক্তব্য কতটা যৌক্তিক বলে আপনাদের মনে হয়? ইসরায়েলের হামলা থেকে বাঁচার জন্য গাজার লোকাল পপুলেশনের কাছে শুধু একটাই রাস্তা এখন আছে: গাজা স্ট্রিপ ছেড়ে লেবাননে আশ্রয় নেয়া। হ্যাঁ, ওই লেবানন যেখানে আজকাল ইসরায়েলের এয়ার স্ট্রাইক চলছে। কিন্তু এই কাজ এত সহজ নয়। প্রথমে ইজিপ্ট থেকে রেড সির মাধ্যমে জর্ডানে এন্ট্রি করতে হয়, তারপর সেখান থেকে সিরিয়া এবং অবশেষে লেবানন।
লেবাননে হিজবুল্লাহর যথেষ্ট প্রভাব রয়েছে, যা একটি ইরানিয়ান ব্যাকড মিলিটেন্ট গ্রুপ, এবং এই গ্রুপ গাজায় হামাসকে হেল্পও করে। কিন্তু প্রশ্ন আসে, এই হিজবুল্লাহ কারা? 1980-র দশকে লেবাননে সিভিল ওয়ারের সময় ইসরায়েল সাউথ লেবানন কবজা করে নিয়েছিল। ইসরায়েলের মোকাবিলা করার জন্য সেখানে একটি আর্মড গ্রুপ উদিত হয়ে সামনে আসে, যাকে হিজবুল্লাহর নাম দেয়া হয়। এই গ্রুপ ইসরায়েলকে লেবানন থেকে বাইরে বের করে দেয় এবং তখন থেকে হিজবুল্লাহ লেবাননের একটি পাওয়ারফুল পলিটিক্যাল এবং মিলিটেন্ট উইং। এক্সপার্টদের বক্তব্য যে এই গ্রুপ লেবাননের আর্মির থেকেও বেশি পাওয়ারফুল এবং এদেরকে ইরান সাপোর্ট করছে। যখন থেকে হিজবুল্লাহর অস্তিত্ব হয়েছে তখন থেকে এটি ইসরায়েলের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় প্রতিদিনই এদের সংঘর্ষ হওয়া একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গাজার উপর হামলার পর থেকে হিজবুল্লাহ খোলামেলা ফিলিস্তিনিদের সাপোর্ট দেওয়ার ঘোষণা করেছিল। বন্ধুরা, এখন এখানে ইসরায়েলের জন্য নতুন ঝামেলা দাঁড়িয়ে গেল, কারণ গাজার উপর হামলা করা তো সহজ ছিল, কিন্তু এখন এদের লেবাননে হিজবুল্লাহকেও জবাব দিতে হচ্ছিল। তাই এখন লেবাননে ডিরেক্টলি অ্যাটাক করার জন্য ইসরায়েলের কোনো বড় কারণ দরকার ছিল না। এক্সপার্টদের ধারণা, তখনই তারা পেজার অ্যাটাকস প্ল্যান করে। 17 এবং 18 সেপ্টেম্বর 2024-এ হিজবুল্লাহর 3000-এর বেশি পেজার্স এবং রেডিও সেটস একসাথে ফেটে যায়। হিজবুল্লাহ এই ঘটনার দোষ ইসরায়েলের ওপর দেয় এবং সাথে ইসরায়েলের ওপর বহু রকেটও ফায়ার করে। ইসরায়েল এতদিন এই সুযোগটির সন্ধানেই ছিল। ইসরায়েলের পরের দিন থেকেই সাউথ লেবাননের ওপর এয়ার স্ট্রাইক শুরু করে দেয় এবং হাজার হাজার মানুষ নিজের বাসা ছাড়তে বাধ্য হয়ে যান। এই অপারেশনে হিজবুল্লাহর কমান্ডার হাসান নাসরাল্লাহর মৃত্যু হয়। অন্যদিকে মিডল ইস্টের কান্ট্রিগুলো এই সিচুয়েশন আরও খারাপ পর্যায়ে যাবার আগে লড়াই শেষ করার জন্য অনেক চেষ্টা করেছে এবং অনেক কান্ট্রি ইসরায়েলকে যথেষ্ট ক্রিটিসাইজও করেছে। সাহায্যের কথা বলা হলে বিভিন্ন দেশ থেকে গাজার জন্য প্রচুর সাহায্য অ্যানাউন্স করা হয়েছে। বন্ধুরা, শুধু ইউএস এর কথা বললে 30 সেপ্টেম্বর 2024 রয়টার্স অনুযায়ী আমেরিকা গাজায় ফিলিস্তিনিদের জন্য $300 মিলিয়ন সাহায্যের ঘোষণা করেছে। 7 মার্চ 2024-এ ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় সাহায্য করার জন্য মিলিটারি পোর্ট বানানোর ঘোষণা করেন এবং 27 ফেব্রুয়ারি 2024-এ ইউএস $53 মিলিয়ন জরুরি সাহায্য ঘোষণা করে। এ ধরনের অনেক ঘোষণা আমরা বিভিন্ন নিউজ ওয়েবসাইটে পাই, কিন্তু যেখানে দুনিয়ার বেশিরভাগ কান্ট্রি ইসরায়েলকে ক্রিটিসাইজ করছে, সেখানেই ইসরায়েল তত বেশি এই হামলাগুলোতে তীব্রতা নিয়ে আসছে। আসলে এর পেছনের কারণ কি? যে চারদিক থেকে আরব কান্ট্রিজ দিয়ে ঘেরা ছোট একটা ইসরায়েল কারোর নিয়ন্ত্রণে আসছে না। এই হামলাটিকে অসংখ্যবার ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলেও তোলা হয়েছে। ইউএনের সিকিউরিটি কাউন্সিলে আলাদা আলাদা কান্ট্রির প্রতিনিধিরা অংশ নেন এবং যে কোনো সমস্যায় ভোটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সিদ্ধান্ত ওই আরোপিত কান্ট্রিকে মানতেই হয়। কিন্তু যতবারই সিকিউরিটি কাউন্সিলে যুদ্ধবিরতি এগ্রিমেন্ট হলো, আমেরিকা ততবারই নিজের ভেটো পাওয়ার ব্যবহার করে এই সিদ্ধান্তকে বাতিল করে দিল। হ্যাঁ বন্ধুরা, আমেরিকা, ঠিকই শুনেছেন। এই আমেরিকা যে গাজার জন্য কোটি কোটি ডলারের সাহায্যের ঘোষণা করেছিল। জুন 2024-এ তো আমেরিকা নিজে একটা সিজ ফায়ারের এগ্রিমেন্ট ফাইল করেছিল, যা সিকিউরিটি কাউন্সিলে পাশও হয়ে গিয়েছিল, কিন্তু পরে ওটাকে ভেটো করে দেওয়া হয়। একদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য যে যুদ্ধ কারো পক্ষে ভালো নয়, আবার অন্যদিকে ইউএনএ ভেটো পাওয়ারের ব্যবহারও আমেরিকাই করলো। শুধু এতটুকুই নয়, বরং স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুযায়ী 2019 এবং 2023-এর মধ্যে ইসরায়েল যত অস্ত্র ইম্পোর্ট করেছে তাদের মধ্যে 69% আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর আমেরিকার পক্ষ থেকে প্রতি বছর ইসরায়েলকে $3.8 বিলিয়ন মিলিটারি এইডও দেওয়া হয়। বন্ধুরা, এইসব ইনফরমেশন পাবলিকলিও মজুদ আছে। অনেকের বক্তব্য যে আমেরিকা গাজার উপর হামলা বন্ধের কথা তো বলে, অন্যদিকে ইসরায়েলকে সাপোর্টও করে। এ কারণেই যুদ্ধ কম হওয়ার বদলে বেড়েই চলছে ডে বাই ডে, যা আগামী সময়ে মিডল ইস্টে কোনো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয় যে আসলে আমেরিকা এমন করছে কেন?
বন্ধুরা, এই প্রশ্নের উত্তরের লিঙ্ক সরাসরি ধর্মের সাথে গিয়ে মেলে। ইউএস এর হুইটন কলেজের একটি রিসার্চ অনুযায়ী আমেরিকায় প্রায় 35 থেকে 40% লোক এমন আছেন যারা বাইবেলের উপর পুরো বিশ্বাস রাখেন এবং ফলো করেন। এদের মধ্যে অনেক মানুষের ধারণা যে বাইবেলের আইনের উপর ভিত্তি করে ইসরায়েলের সৃষ্টি। আমেরিকায় একটি অর্গানাইজেশন আছে যার উদ্দেশ্য ইসরায়েলের প্রোটেকশন এবং ইহুদিদের জন্য আওয়াজ তোলা। এই অর্গানাইজেশনকে কুফি বলা হয়, অর্থাৎ ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েল। পুরো দুনিয়ায় এই অর্গানাইজেশনের 10 মিলিয়ন মেম্বার্স আছেন, যার মধ্যে আমেরিকান পলিটিক্সের যথেষ্ট বড় বড় নামও যুক্ত আছেন। ক্রিশ্চিয়ানদের এই গ্রুপকে জায়নিস্টও বলা হয়। এখানে মনে রাখার বিষয় হলো ক্রিশ্চিয়ানিটি একটি আলাদা রিলিজিয়ন আর জুইশ একটি আলাদা রিলিজিয়ন। বন্ধুরা, জায়নিজম এমন একটি পলিটিক্যাল মুভমেন্ট যা ইসরায়েলের পক্ষে কাজ করে। এটা জরুরি নয় যে প্রতিটি জুইশ বা প্রতিটি ক্রিশ্চিয়ান জায়নিস্ট হবে। জায়নিস্টদের এই গ্রুপ আমেরিকান পলিটিক্স বা গভর্নমেন্টে নিজের মর্জি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করে। এর জন্য একটা আলাদা কমিটি আছে, অর্থাৎ একে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বলা হয়। এটি দুনিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল লবিং কমিটি। যখন তারা যা প্রয়োজন সেই চাহিদা অনুযায়ী আমেরিকান কংগ্রেসের মাধ্যমে নিজের উদ্দেশ্য পূরণ করে নেয়। ইউএস কংগ্রেসে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু নতুন আইন বানানো হয়, বাজেট অ্যাপ্রুভ করা হয় এবং যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। ইউএস কংগ্রেসের মেম্বাররা এই সমস্ত ফয়সালা ভোটিং এর মাধ্যমে করেন। এখন যদি কোনো একটা বড় গ্রুপ ইউএস কংগ্রেসের বেশিরভাগ মেম্বারকে কিনে নেয় এবং তাদের বলে যে রেজলিউশনে ভোটিং তাদের পক্ষে দিতে হবে, তো বন্ধুরা, এটাকেই তো বলে লবিং করা। আর আশ্চর্যের বিষয় হলো আমেরিকায় লবিং করা একেবারে লিগ্যাল, কিন্তু এর কিছু শর্ত আছে। যে লবিং করছে তাকে এই সমস্ত ডিটেইলস পাবলিক রাখতে হবে এবং আন্ডার দ্য টেবল কোনো কংগ্রেসের মেম্বারকে ব্রাইব দেয়া যাবে না। অর্থাৎ যা কিছু হবে সবার সামনে হবে, সবাই জানবে। অ্যাপেকের ওয়েবসাইটে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে এই গ্রুপ আমেরিকান গভর্নমেন্টে ইসরায়েলি পলিসিস লাগু করার জন্য লবিং করে। শুধু এতটুকুই নয়, বরং ওই ক্যান্ডিডেটস যারা ইউএস জেনারেল ইলেকশনে দাঁড়ালেন এবং যারা অ্যাপেকের সাপোর্ট পেয়েছিল তাদের মধ্যে 98% ইলেকশন জিতে গেছে। বন্ধুরা, জানলে অবাক হবেন যে এই ক্যান্ডিডেটদের $40 মিলিয়ন দেয়া হয়েছিল। এই গ্রুপ শুধু আমেরিকান পলিটিক্সে ইসরায়েলের পছন্দনীয় পলিসি পাশ করায় না, বরং যারা ইসরায়েলের বিরুদ্ধে তাদেরকে হারানোর কাজও করে থাকে। এদের ওয়েবসাইটে এটা লেখাও আছে, এরা 24 জন এমন ক্যান্ডিডেটকেও হারিয়েছে যারা প্রো ইসরায়েল পলিসির বিরুদ্ধে ছিল। অ্যাপেকের ইসরায়েলের জন্য সাপোর্ট এখন যথেষ্ট ভয়াবহ রূপ ধারণ করেছে। ইসরায়েলের বোমা বর্ষণ এবং গাজায় হিউম্যান রাইটস ভায়োলেশনের বিরুদ্ধে সাউথ আফ্রিকা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটা কেস ফাইল করে। এই কোর্ট ইউনাইটেড নেশনের অংশ, কিন্তু এটি আমেরিকার ডাইরেক্ট কন্ট্রোলে নেই। 24 এপ্রিল 2024 আইসিসির চিফ প্রসিকিউটর আসাদ করিম খান 12 জন ইউএস সেনেটরের তরফ থেকে একটি থ্রেট লেটার রিসিভ করেন, যেখানে লেখা ছিল, আমরা রিপোর্ট পেয়েছি যে আইসিসি ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি লিডার্সদের অ্যারেস্ট করার অর্ডার্স বের করতে চলেছে। আপনারা যদি এরকম কিছু করেন তাহলে আমরা, অর্থাৎ ইউএস, আপনাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সবচেয়ে খারাপ স্যাংশন লাগু করবে। আপনার এবং আপনার ফ্যামিলির ইউএস ভিজিটের ওপরেও নিষেধাজ্ঞা লাগিয়ে দেব। বন্ধুরা, লেটারে পরিষ্কারভাবে লেখা ছিল যে ইফ ইউ টার্গেট ইসরায়েল উই উইল টার্গেট ইউ, এবং লেটারের এন্ডে মেনশন করা ছিল ইউ হ্যাভ বিন ওয়ার্নড। এই লেটারের সাথে ওই 12 জন ইউএস সেনেটরের নাম এবং সিগনেচারও অ্যাটাচ ছিল। মজার কথা এই যে অ্যাপেকের ওয়েবসাইটে এই সমস্ত সেনেটরের লিস্ট আছে যারা প্রো ইসরায়েলি ক্যান্ডিডেটস এবং যাদের জন্য ফান্ডিং জমা করা হচ্ছে। আর আইসিসির চিফ প্রসিকিউটরকে থ্রেট লেটার লেখা সেনেটরদের নামও এই লিস্টে উল্লেখ রয়েছে। কিন্তু গল্প এখনো বাকি আছে বন্ধুরা। বন্ডসের ব্যাপারে তো আপনারা সবাই শুনে থাকবেন নিশ্চয়ই। এগুলো বেশিরভাগ সময়ই গভর্নমেন্ট ইস্যু করে ইনভেস্টরদের থেকে পয়সা জমা করার জন্য, এবং এর পরিবর্তে বন্ড কেনা ব্যক্তিকে বাৎসরিক প্রফিট দেয়া হয়। এই সিস্টেমের লাভ হলো গভর্নমেন্ট লোনের আকারে অর্থ পেয়ে যায় এবং যখনই বন্ড ফেরত দেওয়ার সময় হয় গভর্নমেন্ট ওটা ফেরত কিনে নেয়। বন্ধুরা, এবার আসি আসল স্টোরিতে। দ্য গার্ডিয়ানের একটা স্টোরি অনুযায়ী অগাস্ট 2023 ইসরায়েলি বন্ডসের একজন রিপ্রেজেন্টেটিভ আমেরিকায় ওহাইও স্টেট
ট্রেজারকে ইমেল করে বললেন যে তারা কি $5 মিলিয়ন ইসরায়েলি বন্ড কিনবেন। নর্মালি যে কোনো গভর্নমেন্টের কাছে কোনো জিনিস বেচা এত সহজ হয় না, এতে অনেক কমপ্লিকেশন থাকে, পাশাপাশি আলাদা আলাদা লোকদের থেকে পারমিশন নিতে হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে ইমেল পাওয়ার পরবর্তী 40 মিনিটের মধ্যেই ট্রেজারার অফিস ইসরায়েলি বন্ডসের পারচেজ অ্যাপ্রুভ করে দেয়। পরে জানা গেল যে হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন ইউএস স্টেটস এবং মিউনিসিপ্যালিটিস কম করে $1.7 বিলিয়ন ইসরায়েলি বন্ডস কিনেছে। এমন মনে হয় যে আমেরিকার ইসরায়েলকে সাপোর্ট করার একটা নয়, অনেক কারণ আছে, যার মধ্যে সবচেয়ে শেষ হলো মিডল ইস্টে আমেরিকার সাপোর্ট। যেমনটা আমরা জানি যে ইরান এবং ইউএস এর মধ্যে গত বহু দশক ধরে সমস্যা চলে আসছে। আফগানিস্তানে 20 বছরের আমেরিকান কবজা হোক বা ইরাকে হওয়া যুদ্ধ, আমেরিকার মিডল ইস্ট এবং সাউথ এশিয়ায় একটা বিশ্বস্ত পার্টনারের প্রয়োজন, আর এই পার্টনারশিপ ইসরায়েল ছাড়া আর কে হতে পারে। যদিও মিডল ইস্টের যুদ্ধ শেষ করা কোনো বড় সমস্যা নয়, আরব কান্ট্রিগুলোও চায় যে ফিলিস্তিনিদের স্বাধীনতা দেয়া হোক, কিন্তু ইসরায়েলের কাছে 2 স্টেট সলিউশন কোনো মূল্যেই গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, আশা করছি আজকের এই এপিসোড আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না, আর এরকম আরও এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে আমাকে একদমই ভুলা যাবে না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, জানতে থাকুন।